অনাহারে মৃত্যুর প্রহর গুনছে ক্ষুধার্ত গাজাবাসী, হামলা চালিয়ে আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। নাইজেরিয়া উৎসব থেকে ফেরার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে নদীতে প্রাণ গেল ২১ অ্যাথলেটের। ভারতে ২ দিনের বৃষ্টিতে বন্যায় ৩০ জন নিহত, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, বিপদসীমার উপর তিস্তার পানি, সতর্কতা জারি। এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জান্তার ব্রিগেডিয়ার জেনারেল নিহত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়ানা। অনাহারে মৃত্যুর প্রহর গুনছে ক্ষুধার্ত গাজাবাসী। একদিকে বর্বর হামলা, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ রেখে সেখানকার লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে গাজা। অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি, জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। অঞ্চলটিতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গাজাবাসীর এই আহাজারির শেষ কবে হবে তার নেই কোনো জবাব। একটু খাবারের আশায় এভাবেই দাঁড়ে দাঁড়ে ঘুরছে বৃদ্ধ, ছোট ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। উপত্যকায় এখন যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে তা ক্ষুধার্ত মানুষের তুলনায় খুবই সামান্য। খাবার না ছাড়াই থাকতে হচ্ছে অসহায় মানুষগুলোকে। ক্ষুধার জ্বালায় এক জায়গা থেকে অন্য জায়গায় হুমড়ি খেয়ে পড়ছে এই মানুষগুলো। ভয়ঙ্কর এই খাদ্য সংকটের চিত্র আগে কখনো দেখেনি বিশ্ববাসী। এরই মধ্যে না খেয়ে মারা গেছে বহু মানুষ। খাদ্য সরবরাহ নিয়ে ইসরায়েল যা বলছে, বাস্তবে তার চিত্র পুরোপুরি ভিন্ন। আমরা খাবারের অভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তবুও খাবার জুটছে না। এত মানুষ অভুক্ত রয়েছে যার তুলনায় খাবার খুবই সীমিত। যারা পাচ্ছে তা খুবই অল্প সংখ্যক মানুষ। আমাদের সন্তানেরা না খেয়ে রয়েছে, তাদের মুখের দিকে তাকাতে পারি না। এই যুদ্ধ আমরা চাই না, আমরা এক মুঠো খাবার চাই, আমরা খেয়ে বেঁচে থাকতে চাই। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস বলছে, গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। গাজায় পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ না করা গেলে বহু সংখ্যক মানুষ খাবারের অভাবে মারা যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তীব্র অনাহারের মধ্যেও গাজায় সামান্য কিছু ত্রাণ ছাড়া বাকি সব সহায়তায় আটকে দিচ্ছে ইসরায়েল। এছাড়া কোনো তৈরি খাবারও প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। ৯০০ ত্রাণবাহী ট্রাকের মধ্যে শুধু সীমান্ত পর্যন্ত আসার অনুমতি পেয়েছে ৬০০ ট্রাক। তবে ইসরায়েলি বাধার মুখে সেগুলো গাজাবাসীর কাছে পৌঁছবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইসরায়েলি হামলা ও অভিযানের মুখে অঞ্চলটিতে নিরাপদে ত্রাণ পরিবহন অসম্ভব হয়ে পড়েছে। রাকিব হাসান, আরটিভি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ৩০০। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪,৪০০ জনে পৌঁছে গেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। একদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে তারা এই প্রস্তাবের কিছু জায়গায় সংশোধনী চেয়েছে। নাইজেরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত হয়েছে। দেশটির কানো প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে নিচে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি জানায়, বাসে থাকা ২১ অ্যাথলেট ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসবে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিল। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি নিহত ক্রীড়াবিদদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে অভিহিত করেন।
ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরামের মতো রাজ্যগুলোতে গত 2 দিনের বৃষ্টির কারণে অন্তত 30 জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানির স্তর এরই মধ্যে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার পানি। সতর্কতা জারি করা হয়েছে এসব এলাকায়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। তিস্তার পানির স্তর উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। তিস্তার দাপট কমাতে নদীর গভীরতা বাড়ানোর কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের সেচ দপ্তরের অধীনে তিস্তার খনন কাজ করা হবে। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 685 জন নতুন রোগী দেশটিতে শনাক্ত হয়েছে। এ সময় প্রাণ হারিয়েছে 4 জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3,395 জনে পৌঁছেছে। এ অবস্থায় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুর ঘটনাও। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে নিহত হয়েছে 4 জন। তারা দিল্লি, কেরালা, কর্ণাটক ও উত্তরপ্রদেশের বাসিন্দা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা প্রায় 3,500। আক্রান্তদের বেশিরভাগই ভারতের দক্ষিণের রাজ্য কেরালার বাসিন্দা। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা প্রায় 1,500। রোগী বাড়ছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশেও। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আক্রান্ত 205 জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হঠাৎ করে বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য ওমিক্রনের সাবভেরিয়েন্ট LF7 ও NB1.8 দায়ী। তবে এখনই লকডাউন কিংবা বড় ধরনের বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। দেশবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছে তারা। ইতোমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিভিন্ন রাজ্যের হাসপাতালকে। ভারতে 2021 সালে ভয়াবহ রূপ ধারণ করেছিল করোনা সংক্রমণ। সে বছর ভেরিয়েন্ট ওমিক্রনে দেশটিতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। অর্ণব প্রসাদ, RTV। মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দরনগরী কেউ কফিউয়ের কাছে সামরিক সরকার ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে জান্তার ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিও আউং নিহত হয়েছেন। কেউ কফিউ রামরি সড়কের পাশে পেইং সিকে গ্রাম সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরাবতী নিউজ। সেখানে আরাকান আর্মি একাধিক সেনা চৌকি দখল করেছে, যেগুলো একটি পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর রক্ষায় মোতায়েন করা হয়েছিল। কানাডায় ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটির সাসকাচুয়ান ও ম্যানিটোবা প্রদেশ দাবানলের সবচেয়ে বেশি বিপর্যস্ত বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম BBC। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 2 প্রদেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কানাডার সেনাবাহিনী উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করছে। কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য মতে ম্যানিটোবা প্রদেশে মোট 25টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 10টি নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে সাসকাচুয়ান প্রদেশের মোট 16টি স্থানে লাগা দাবানলের মধ্যে 7টি অনিয়ন্ত্রিত বলে জানিয়েছে সংস্থাটি। হার্ভার্ডে ভর্তি না হতে পারার কারণেই কি বিশ্ববিদ্যালয়টির উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশ্ববিদ্যালয়টির উপর জমানো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির উপর ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমতিয়াজ আহমেদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকেই মনে করেন ট্রাম্পের ছেলে ব্যারন হার্ভার্ডের সুযোগ পাননি বলেই বিশ্ববিদ্যালয়টির উপর ক্ষোভ পুষে রেখেছেন ট্রাম্প। তবে বিস্ময়কর এক তথ্য সামনে এনেছেন ট্রাম্পের জীবনীকার মাইকেল ওলফ। তিনি জানান, ট্রাম্প নিজেই হার্ভার্ড প্রত্যাখ্যাত। White House certainly doesn't. যুক্তরাষ্ট্রের দ্য ডেইলি বিস্টের এক পডকাস্টে ট্রাম্পের বিষয়ে নতুন এই তথ্য হাজির করেন মাইকেল ওলফ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ট্রাম্পের ক্ষোভ নিয়ে সেখানে নতুন তথ্য হাজির করেন তিনি। গত বৃহস্পতিবার প্রচারিত পডকাস্টে হওয়া আলোচনায় হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভের প্রসঙ্গটি উঠে আসে। ওলফ বলেন, ট্রাম্প যা কিছু করেন তার পেছনে অতিরিক্ত হিসাব নিকাশ বা পরিকল্পনা থাকার দরকার নেই। তবে এ কথাও সত্য, তিনি হার্ভার্ডে ভর্তি হতে পারেননি। তাই ট্রাম্পের একটি বৈশিষ্ট্য হলো আইভি লীগের বিরুদ্ধে রাগ ধরে রাখা। আইভি লীগ হলো যুক্তরাষ্ট্রের 8টি প্রাচীন ও সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠী। এগুলো শিক্ষার উচ্চমান, শক্তিশালী একাডেমিক পরিবেশ, ইতিহাস ও সামাজিক মর্যাদার জন্য বিশ্ববিখ্যাত। অবশ্য ওলফের এই দাবি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। এ সময় হোয়াইট হাউসের তরফে লেখক মাইকেল ওলফ এবং দ্য ডেইলি বিস্টের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ করা হয়। টেইলর রজার্স নামের ওই মুখপাত্র দাবি করেন, ওলফ ও পডকাস্টের উপস্থাপক জোয়ানা দুজনেই ক্লিকবাইটের জন্য মিথ্যা খবর ছড়িয়েছেন। একজন সফল ব্যবসায়ী এবং ইতিহাসের সবচেয়ে পরিবর্তন ঘটানো প্রেসিডেন্ট হিসেবে সফল হতে ট্রাম্পের জন্য হার্ভার্ডের মতো অতি মূল্যায়িত এবং দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে আবেদন করার কোনো দরকার ছিল না বলেও জানানো হয়। ট্রাম্প প্রশাসন সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের সনদ বাতিল করে। ফলে বিশ্ববিদ্যালয়টি নতুন বিদেশি ছাত্র ভর্তি করতে পারবে না। এর প্রভাব পড়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত প্রায় ৬,৮০০ বিদেশি শিক্ষার্থীর ওপর। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড একটি মামলা করেছে এবং প্রশাসনের এই পদক্ষেপকে আইন ও বাকস্বাধীনতার অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের একজন ডিস্ট্রিক্ট জাজ শুক্রবার এক সংক্ষিপ্ত রায়ে ট্রাম্পের এই সিদ্ধান্তের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বন্ধ এবং আন্তর্জাতিক ছাত্রদের মতাদর্শগত দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নতি স্বীকার না করায় বিশ্ববিদ্যালয়টির ওপর ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রেক্ষিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $220 কোটি বেশি ফেডারেল তহবিল স্থগিত করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়টির কর ছাড় সুবিধাও বাতিল করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।